হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিএস স্টাডি ব্লগ। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এ হচ্ছে আমার ভাইপো, আমার সঙ্গেই থাকতে বেশিরভাগ সময় ভালোবাসে। আমিও খুব ভালোবাসি বাচ্চাদের সঙ্গে থাকতে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে তো যাই হোক, পড়াশোনা তো করতে হবে, সামনে এক্সাম চলে আসছে। এবার এক্সামে পাস না করতে পারলে বিদেশ চলে যেতে হবে কাজ করতে, কারণ বয়সটা অনেক হয়ে গেল। এ হচ্ছে আমার প্রিয় জিনিস, এদের আমি লালন পালন করে থাকি। আমার মনে হয় শিক্ষিত কিছু মানুষের তুলনায় এই পশুগুলো অনেক ভালো, যারা পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস করে দেয়, জাতি শিক্ষিত সমাজকে বিভ্রান্তিতে ফেলে, সেই সমস্ত মানুষের তুলনায় এই গরুগুলো অনেক ভালো। আকাশটা খুবই সুন্দর, খুব ঝলমল, এবং এক সাইডে মেঘও করেছে, খুব ভালো লাগছে। তবে মনে হচ্ছে বৃষ্টি হবে, খুব হালকা হালকা ঝড় ঝড় হচ্ছে আর কি, বাতাস বইছে। যাই হোক, পড়াশোনা শুরু করে দিলাম। আজকে যে বিষয় নিয়ে আমি পড়ব সেটা হচ্ছে শিখদের উত্থান, মানে দশম শিখ গুরু আছে তাদেরকে নিয়ে একটু ডিসকাস করব। যেহেতু শিখ ধর্ম থেকে প্রশ্ন আসছে, প্রিভিয়াস ইয়ারে অনেক এক্সামে এসেছে। যাই হোক, তো প্রথমেই বলি যে শিখ ধর্মের প্রথম যিনি শিখ গুরু তাকে বলা হয় গুরু নানক, যিনি শিখ ধর্মের প্রবর্তক। প্রত্যেকটা ধর্মের একটা জন করে প্রবর্তক আছে আর কি। মুসলিম ধর্মের আছে হজরত মোহাম্মদ, হিন্দু ধর্মের যেমন শ্রীকৃষ্ণকে মানা হয়, জৈন ধর্মের মহাবীর, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ, খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্টকে ধরা হয়। ঠিক তেমন শিখ ধর্মের ধর্মগুরু যাকে মানা হয় তিনি হলেন গুরু নানক, যিনি 1469 থেকে 1539 অবধি তিনি ছিলেন আর কি, তেনার সময়কাল। তিনি পাকিস্তানের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন 1469 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় 1539 খ্রিস্টাব্দে। তিনিই শিখ ধর্মের প্রবর্তক। আচ্ছা, দ্বিতীয় শিখ গুরু হচ্ছে গুরু অঙ্গদ। আমি কি বলেছি 10 জন শিখ গুরু ছিলেন, তার মধ্যে বেশ কিছু শিখ গুরু ইম্পর্টেন্ট, যেমন গুরু নানক, গুরু রামদাস, গুরু তেগ বাহাদুর, গুরু অর্জুন, গুরু হরগোবিন্দ, গুরু গোবিন্দ সিং ইত্যাদি। আচ্ছা, দ্বিতীয় শিখ গুরু হচ্ছে গুরু অঙ্গদ, যার সময় গুরুমুখী বর্ণমালার প্রবর্তিত হয়। তাহলে গুরুমুখী বর্ণমালার সোর্সটাকে গুরু অঙ্গদ, ঠিক আছে। তিনি 1538 থেকে 1552 পর্যন্ত ছিলেন। তৃতীয় শিখ গুরু ছিলেন গুরু অমর দাস এবং চতুর্থ শিখ গুরু হচ্ছেন গুরু রামদাস। আকবর এই রামদাসকে অমৃতসরে যে স্বর্ণ মন্দির স্থাপিত হয়েছে, যেটা ভারতবর্ষের বিখ্যাত স্বর্ণ মন্দির অমৃতসর, এই মন্দিরের জমি দান করেছিলেন সম্রাট আকবর, যার জন্য সম্রাট আকবরকে ধর্মসহিষ্ণু সম্রাট বলা হয় মোগল সম্রাটদের মধ্যে। এছাড়াও অমৃতসর যে শহরটি প্রবর্তন করেছিলেন গুরু রামদাস। তিনি স্বর্ণ মন্দিরের কাজ শুরু করেছিলেন। এবং পঞ্চম শিখ গুরু হচ্ছে গুরু অর্জুন, যিনি জাহাঙ্গীরের হাতে হত্যা হয়েছিলেন। আচ্ছা, এই গুরু অর্জুনের আমলেই স্বর্ণ মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছিল। আচ্ছা, ষষ্ঠ শিখ গুরু হচ্ছেন গুরু হরগোবিন্দ, যিনি সাচ্চা বাদশাহ উপাধি নিয়েছিলেন। তাহলে সাচ্চা বাদশাহ কার উপাধি? গুরু হরগোবিন্দের, ঠিক আছে, যিনি 1606 থেকে 1645 পর্যন্ত ছিলেন। আচ্ছা, সপ্তম শিখ গুরু হচ্ছে গুরু হররায়। এই হররায়ের সঙ্গে ঔরঙ্গজেবের পরবর্তীকালে বিরোধ সৃষ্টি হয়েছিল, কারণ শাহজাহানের যে পুত্রগুলো ছিল দারা, সুজা, মুরা এবং ঔরঙ্গজেব, যাদের সিংহাসন লাভের জন্য দ্বন্দ্ব শুরু হয়, এবং দারার পক্ষ নিয়েছিলেন গুরু হররায়, যার জন্য ঔরঙ্গজেবের সঙ্গে হররায়ের একটা বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীকালে ওনার হাতেই তিনি মারা যান। আচ্ছা, অষ্টম শিখ গুরু হচ্ছেন গুরু হরকিষাণ। তিনি অল্প সময় ছিলেন, 1661 থেকে 1664। আচ্ছা, নবম শিখ গুরু হচ্ছেন তেগ বাহাদুর। এই তেগ বাহাদুর হত্যা হয়েছিলেন ঔরঙ্গজেবের হাতে। এর পেছনে অনেক রিজন আছে। তাদের বংশগত মানে ভ্রাতুষ্পুত্রের মধ্যে দ্বন্দ্বে মদত দেওয়ার কথা উল্লেখ আছে যদিও। আচ্ছা, তিনি মৃত্যুর আগে বলেছিলেন যে শির দিয়া সার নেয়া দিয়া, অর্থাৎ প্রয়োজনে আমি আমার মাথাটা দান দিয়ে দেব, কিন্তু আমি আমার ধর্ম ত্যাগ করব না। যাই হোক, তিনি ঔরঙ্গজেবের হাতে হত্যা হন। তাহলে তেগ বাহাদুর, যিনি নবম শিখ গুরু ছিলেন, তিনি ঔরঙ্গজেবের হাতে হত্যা হয়েছিলেন। এবং দশম শিখ গুরু, যেটা সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট, তিনি হলেন গুরু গোবিন্দ সিং। তিনি শেষ গুরু হিসাবে ধরা হয়। তিনি 1675 থেকে 1708 পর্যন্ত তিনি গুরুপদে ছিলেন। তিনি খালসা নামে সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন। তাহলে খালসা
বাহিনী কে প্রবর্তন করেছিলেন? গুরু গোবিন্দ সিং। আচ্ছা, খালসা শব্দের অর্থ কি? খালসা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এছাড়া তিনি পঞ্চম কয় প্রবর্তন করেছেন। পঞ্চম ক বলতেই যেমন কেশ, কঙ্কতি, কৃপান, কচ আর কড়। কেশ বলতে লম্বা চুল, কঙ্কতি বলতে চিরুনি, কৃপান বলতে তরবারি এবং কচ বলতে পাজামা এবং কড় বলতে লোহার বালা। এগুলো হচ্ছে মানে প্রত্যেক শিখদের মধ্যে থাকবে। এছাড়া তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকল শিখকে মানে ধর্মীয় কুসংস্কারের হাত থেকে এবং বিভিন্ন জাতিতে যাতে বিভ্রান্তিতে না পড়ে সেজন্য একটাই উপাধি দেন, সেটা হচ্ছে সিং বা সিংহ। যার জন্য আমরা দেখি যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যতই শিখ আছে যাদের সবারই টাইটেল একটাই, সেটা হচ্ছে সিংহ। হিন্দু ধর্মের মধ্যে যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যেমন বিভিন্ন বর্ণ আছে, শিখদের মধ্যে সেই বর্ণ উল্লেখ করা যায় না, তাদের একটাই আছে, সেটা হচ্ছে সিংহ, যেটা শুরু করেছিলেন, যে উপাধি দিয়েছিলেন গুরু গোবিন্দ সিং। আচ্ছা, এছাড়া গুরু গোবিন্দ সিং যে পাঞ্জাবে যে বৈশাখী উৎসব সেটা প্রবর্তন করেছিলেন। গুরু গোবিন্দ সিংয়ের এর সময় শিখরা সব থেকে বেশি শক্তিশালী হয়েছিল। তিনি শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন। যাই হোক, 1708 খ্রিস্টাব্দে অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে অরঙ্গজেবের মৃত্যুর 1 বছর পর 1708 খ্রিস্টাব্দে আফগান আততায়ীর হাতে তিনি মারা যান। তার পুত্র ওয়াজির খান হচ্ছে গোবিন্দ সিংহের পুত্রদের হত্যা করেছিলেন। গোবিন্দ সিংহের মৃত্যুর পর গুরুপদ দায়িত্ব নেন তারই এক প্রিয় শিষ্য বান্দা, যাকে 1716 খ্রিস্টাব্দে ফারুক শের হত্যা করেছিলেন। বান্দার মৃত্যুর পর শিখরা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। পরবর্তীকালে রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখরা ফের শক্তিশালী হয়ে ওঠে। তো যাই হোক, এইটুকুই শিখ ধর্ম নিয়ে আমি ডিসকাস করলাম। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।